Hello, sixth semester. Today's topic is paper is Code of Civil Procedure (CPC). In CPC, in the first part of the CPC there are sections, and in next part of that particular act or book, you can say, there is different chapters there are, and those chapters are known as order. Like chapter 1, that is order 1, chapter 2, order 2, এইভাবে বলা হয়। প্রথমে কিছু সেকশন আছে, তারপরে কিছু অর্ডার আছে, মানে কিছু চ্যাপ্টার। অর্ডার 1 মানে এক নম্বর চ্যাপ্টার, অর্ডার 2 2 নম্বর চ্যাপ্টার। তার আন্ডারে যে রুলসগুলো আছে সেগুলো হচ্ছে রুল 1 2 3। তার মানে আমি যদি অর্ডার 2 রুল 3 বলি, তার মানে ওই অর্ডার 2 চ্যাপ্টারের 3 নম্বর রুলটা বোঝাচ্ছে। এ হচ্ছে ব্যাপার। নাও টুডেজ টপিক ইজ পেইন্ট। Section 26 of the CPC stipulates that every suit shall be instituted by the presentation of a plaint or in such other manner as may be prescribed. তার মানে সাধারণত যে কোনো মামলায় প্লেইন্ট ফাইল করে শুরু। কারণ হোয়াট ইজ প্লেইন্ট? মামলায় যে কিছু চাইছেন আদালতের কাছে, এ পার্সন মে হ্যাভ সাম প্রেয়ার্স, বা কারো কোনো অভিযোগ আছে, সেই অভিযোগগুলো বা প্রেয়ারগুলো যেটার মাধ্যমে জানায় সেটা হচ্ছে প্লেইন্ট। নাও দ্য প্রথম যে ডকুমেন্ট, ওকে, নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য এসেনশিয়াল পার্টিকুলার্স অফ এ প্লেইন্ট। প্লেইন্টে কী কী থাকা জরুরি। অর্ডার 8 রুল 1 says that there are some specific elements which must a plaint contain. that কী কী থাকবে তার মধ্যে? নেম অফ দ্য প্লেইন্টিফ থাকবে, নেম, ডেসক্রিপশন, রেসিডেন্স অফ দ্য প্লেইন্টিফ, প্লেইন্টিফের নাম, বয়স, ধর্ম, বাবার নাম, এইসব। নেক্সট ইজ হোয়ার দ্য প্লেইন্টিফ অর দ্য ডিফেন্ডেন্ট ইজ এ মাইনর অর এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, এ স্টেটমেন্ট টু দ্যাট এফেক্ট জুডিশিয়াল অফিসার্স এক্সামিনেশন কোর্স ম্যাটেরিয়াল। মানে মাইনর হয় যদি প্লেইন্টিফ, তাহলে জুডিশিয়াল অফিসার তাকে এক্সামিন করে সেই মর্মে একটা স্টেটমেন্ট দেবে যে হ্যাঁ মাইনর এবং এর হয়ে গার্জিয়ান বা অন্য কেউ লিগাল রিপ্রেজেন্টেটিভ মামলা করছে, সেটা প্লেইন্টিফে ইনক্লুডেড থাকবে। ফ্যাক্টস কনস্টিটিউটিং দ্য কজ অফ অ্যাকশন, কী কারণে মামলা করা হয়েছে। ফ্যাক্ট শোয়িং দ্যাট দ্য কোর্ট হ্যাজ জুরিসডিকশন, দ্য রিলিফ হুইচ দ্য প্লেইন্টিফ ক্লেইমস, প্লেইন্টিফ যে রিলিফ চাইছে, যে আমাকে আমার মানি সুট এত টাকা ধার নিয়েছিল ফেরত দেয়নি, সেটা ফেরত দেওয়া। আমার বাড়িতে ভাড়া থাকছে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আমি বাড়িটা আমার প্রয়োজন, ফেরত দাও। তার যা ক্লেম সেটা প্লেইন্টে থাকবে। রিলিফ where the plaintiff is allowed to set off or relinquish a portion of his claim, সে তার ক্লেমের একটা পোর্শন যদি সেট অফ বা রেলিংকুইশ করতে চায়। সেট অফ মানে অন্য একটা মামলার সাথে অ্যাডজাস্ট করতে চাইছে। এক্সের কাছে ওয়াই 5,000 টাকা পায়, আবার এক্স জেডের কাছে 5,000 টাকা, তাহলে বলা হলো ওয়াই আর জেড মাঝখান থেকে ব্যাপারটা বুঝে নেবে, মানে ওয়াই জেডকে টাকা দিয়ে দেবে, জেড ওয়াইকে, এরকম। এইভাবে অনেক সময় সেট অফ হয়। বা রেলিংকুইশমেন্ট, কেউ কারো দাবি ছেড়ে দিচ্ছে, বলছে যে না আমার যে দাবি আমি সেটা আর চাইছি না, এরকম কোনো বিষয় যদি থাকে সেগুলো সেখানে লেখা থাকে। এ স্টেটমেন্ট অফ দ্য ভ্যালু অফ দ্য সাবজেক্ট ম্যাটার, ভ্যালু অফ দ্য সাবজেক্ট ম্যাটার বলতে যে কোনো মামলার একটা নির্দিষ্ট ভ্যালু ধরা হয়, যে এত টাকার মূল্যের মামলাটা করা হয়। সেটা যদি বাড়ি ভাড়া হয় তাহলে কত টাকার বাড়ি ভাড়া হয়, কিংবা সেটা যদি এভিকশনের সুট হয়, সেটা যদি কোনো ইনজাংশন ক্লেম করা হয় তার একটা ভ্যালু। সেই ভ্যালু অনুযায়ী কীভাবে ভ্যালু নির্ধারিত হবে এটসেট্রা, এগুলো স্ট্যাম্প অ্যাক্টের বিষয়। সেই ভ্যালু অনুযায়ী কোর্ট ফি দেওয়া, জমা করতে হয়, গভর্নমেন্টকে ফিস দিতে হয়, তারপরে মামলাটা শোনা হয়। এরপরে আসছে অর্ডার 7 রুল 2 ইন মানি সুট। Where the plaintiff seeks to recover of money, the plaintiff shall the precise amount claimed. Plaintiff shall state the precise amount. কেউ বললো আমি 1,00,000 টাকা পাই, তাহলে তাকে প্রিসাইজলি সুনির্দিষ্টভাবে বলতে হবে কত টাকা পায়, কী পায়। If the suit is for account of main profit or for movable in the possession of the defendant, কোনো মিন প্রফিটে যদি মামলা, মিন প্রফিটটা কি, মিন প্রফিটের ডিটেলসে পরে করবো।
আপাতত বুঝতে হবে মেইন প্রফিট হচ্ছে কোনো মামলার যে কস্ট বলা যেতে পারে, বা মামলাটা করা হয়েছে সম্পূর্ণ বিনা কারণে, অপ্রয়োজনে, সেক্ষেত্রে মামলার যে ডিফেন্ডেন্ট সে প্লেইনটিফকে কিছু টাকা দিতে বলতে পারে, বা মামলায় যে মুভেবল প্রপার্টি সেটার দাম বলা যেতে পারে। বা মেইন প্রফিট মানে এটাও বোঝায় যে অ্যাডজাস্টেবল ক্লেম, যে প্লেইনটিফের কাছে ডিফেন্ডেন্টের কাছে প্লেইনটিফ এত টাকা পায়, এদিকে ডিফেন্ডেন্টও একটা কিছু জিনিস আটকে রেখে দিয়েছে, এরকম কোনো অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে এটা আসতে পারে মেইন প্রফিট। তা মানি স্যুটে মূল বিষয় হচ্ছে মেইন প্রফিট হোক বা কোনো ইমুভেবল প্রপার্টি হোক, সেটার এক্স্যাক্ট বর্ণনা দিতে হবে, বা কত টাকা পায় সেটা চাইবে। ধরো কেউ 1 লাখ টাকা পায়, মানি স্যুট করেছে যে আমার কাছে 1 লাখ টাকা নিচে দিচ্ছে, সে সেই মামলাতে কিন্তু আর ইন্টারেস্টের কথা উল্লেখ বললো না যে আমি ইন্টারেস্ট পাই, সেক্ষেত্রে কিন্তু আর সেই ইন্টারেস্টটা পরে চাইতে পারবো। ফলে তাকে বলতে হবে আমি 1 লাখ টাকা ইনক্লুডিং ইন্টারেস্ট অ্যাজ অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ মাই ক্লেম। এরপরে আসছে অর্ডার 7 রুল 3, যেখানে বলা হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট ইজ মুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি যদি হয় সেক্ষেত্রে এক্স্যাক্ট লোকেশান, ডেসক্রিপশান সব কিছু দিতে হবে। যদি কোনো সার্ভে নাম্বার থাকে, মানে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, কোথায় কোন মূল্যে কী প্রপার্টি, কততলা বাড়ি, কত স্কোয়ার ফুট, সব কিছু ডিসক্রিপশন এক্স্যাক্ট দিতে হবে, সো দ্যাট প্রপার্টি ক্যান বি আইডেন্টিফাইড অ্যান্ড ক্যান বি লোকেটেড এক্স্যাক্টলি। নেক্সট কামস অর্ডার 7 রুল 4, when plaintiff sues as representative. প্লেইনটিফ যদি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মামলা করে কোনো একটা কর্পোরেট বডি, সাপোজ কোনো একটা স্কুলের হয়ে তার হেডমাস্টার মামলা করছে, একজন কর্তা অফ এই যুগে একটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কর্তা সে মামলা করছে, বা মাইনরের হয়ে তার গার্জিয়ান মামলা করছে। ইন অল দিস কেসেস দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট যেমন বলতে হবে, পাশাপাশিভাবে সে কেন রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারটা তাকে শো করতে হবে, যে হাউ হি হ্যাজ রাইট টু ফাইল দ্য স্যুট। অর্ডার 7 রুল 5, ডিফেন্ডেন্টস ইন্টারেস্ট অ্যান্ড লায়াবিলিটি টু বি শোন। ডিফেন্ডেন্টের মামলাতে ইন্টারেস্ট কি, কেন ডিফেন্ডেন্টকে পার্টি করা হয়েছে মামলায়, তার এগেনস্টেই কেন ক্লেম, সেটা দেখাতে হবে, এবং তার লায়াবিলিটি কী, তার দায়িত্ব কী তার ঘাড়ে চাপছে, আমি কী চাইছি তার কাছ থেকে, সেটা বলতে হবে। অর্ডার 7 রুল 6 বলছে গ্রাউন্ডস অফ এক্সেমশন ফ্রম লিমিটেশন। সিভিল স্যুট বা অন্যান্য স্যুটের ক্ষেত্রেও সাধারণত লিমিটেশন থাকে, মানে একটা কজ অফ অ্যাকশন অ্যারাইজ করার পর থেকে কতদিনের মধ্যে মামলাটা করা যায়। কজ অফ অ্যাকশন অ্যারাইজ করা মানে এক্স ওয়াইয়ের কাছ থেকে ধার করছে, এক্স বলেছে আমায় 10,000 টাকা দাও, আমি তোমায় 6 মাস করে ফেরত, 6 মাসের মধ্যে ফেরত। যেই 6 মাস পেরিয়ে গেল কজ অফ অ্যাকশন শুরু হলো, ওয়াই তখনই এক্সকে মামলা করতে পারে, এক্সের এগেইনস্টে টাকা ছিল। এবার লিমিটেশন অ্যাক্টে বিভিন্ন মামলার লিমিটেশন বলা আছে, মানে এতদিনের মধ্যে মামলা করতে হবে। যদি সেই লিমিটেশন পিরিয়ড পেরিয়ে গিয়ে থাকে তাহলে লিমিটেশন অ্যাক্টের সেকশন 5-এ বলা আছে যে লিমিটেশন পেরিয়ে গেলেও বিভিন্ন স্পেসিফিক কারণে, যে আমার এই কারণে দেরি হয়েছে মামলা ফাইল করতে, সেগুলো দেখিয়ে সেকশন 5-এ লিমিটেশনকে কন্ডন করা যায়, মাফ করে দেওয়া হয় যদি লিমিটেশন পেরিয়ে গিয়ে থাকে, সেই কারণগুলো দেখাতে হবে। রুল 10(1) বলছে হোয়ার অ্যাট এনি স্টেজ অফ দ্য স্যুট দ্য কোর্ট ফাইন্ডস দ্যাট it has no jurisdiction either territorial or pecuniary, or with regard to the subject matter of the suit, it will return the plaint to be presented to the proper court. কোর্টে ফাইল করা হলো, কোর্ট যদি দেখে যে তার প্রপার জুরিসডিকশন নেই মামলাটা শুনে, মামলাটা অন্য ডিস্ট্রিক্টে করছে, টেরিটোরিয়াল জুরিসডিকশন নাও থাকতে পারে, মামলাটা তার যে পিকিউনিয়ারি জুরিসডিকশন, যত টাকার মামলা তার শোনার অধিকারের মধ্যে পড়ে তার থেকে বেশি টাকার মামলা করা হয়েছে, এ সমস্ত ক্ষেত্রেই কিন্তু কোর্ট ক্যান রিফিউজ টু হিয়ার দ্য প্লেইনটাকে উইথড্র করে নিয়ে প্রপার কোর্টে ফাইল করার জন্য ডিরেকশন দিতে পারে। দ্য জাজ রিটার্নিং দ্য প্লেইন্ট শুড মেক এন্ডোর্সমেন্ট অন দ্য প্লেইন্ট রিগার্ডিং দ্য ডেট অফ প্রেজেন্টেশন ইন হিজ কোর্ট,
the name of the party presenting the plaint and the reasons for such returning of the plaint. জাজকে বলতে হবে যে কত তারিখে তার কাছে মামলা ফাইল করা হয়েছিল, কে ফাইল করেছিল, the person who represented the plaint, presented the plaint, and the cause of returning the plaint, plaintটাকে কেন রিটার্ন করা, এগুলো তাকে বলে দিতে হবে। Rule 10A lays down the procedure to be followed by the court before the plaint is ordered to be returned. Plaint রিটার্ন করার অর্ডার দেওয়ার পরে কি প্রসিডিওর আছে সেটা রুল 10A তে বলা আছে। While in any suit after the defendant has appeared, the court is of opinion that the plaint should be returned, he shall before doing so intimate its decision to the plaintiff. কোর্ট যদি মনে করে এই প্লেইনটা রিটার্ন হওয়া উচিত, তার জুরিসডিকশন নেই, তাহলে সেই অর্ডার দেওয়ার আগে প্লেইন্টিফকে সেটা জানাতে হবে। Where an intimation is given to the plaintiff may make an application to the court specifying the court in which he proposes to present the plaint after its return. তখন প্লেইন্টিফ কিন্তু একটা সুযোগ পাবে যে কোর্টকে বলার যে সে কোন কোর্টে এটা প্রেজেন্ট করতে চায়। Paying the court may fix a date for appearance of the parties in the court. তা সেই কোর্টে পার্টিদের অ্যাপিয়ার করার একটা ডেট চাইতে পারে যে না তুমি মামলাটা শোনো, অন্য দুই পার্টিকে ডেকে তাদের বক্তব্য শোনার জন্য সে একটা প্রেয়ার করতে পারে যে রিটার্ন করো না, আমি ঠিকঠাক জুরিসডিকশনেই ফাইল করছি, এটা বলার জন্য সে একটা ডেট চাইতে পারে। রিকোয়েস্টিং দ্যাট দ্য নোটিস অফ দ্য ডেট সো ফিক্সড মে বি গিভেন টু হিম অ্যান্ড টু দ্য ডিফেন্ডার। সেই ডেটটার যে নোটিস, সে একটা ডেট ফিক্স আপ করলো কোর্ট, যেখানে প্লেইন্টিফ অ্যান্ড ডিফেন্ডেন্টকে শোনা হবে যে রিটার্ন করা হবে কি হবে না, কেন করা হবে রিটার্ন বা কেন করা হবে। সেই ডেটের নোটিশটা যাতে প্লেইন্টিফ এবং ডিফেন্ডেন্টকে সার্ভ করা হয় সেটাও সে কোর্টের কাছে প্রেয়ার করতে পারে। Where an application is made by the plaintiff under subsection 2, the court shall, before returning the plaint, notwithstanding that the order for return of the plaint was made by it on the ground that it has no jurisdiction to try the suit, shall fix a date of appearance. 2 নম্বরে যদি সেই আগের প্যারাতে মানে 2 নম্বর ক্লজে যে নোটিশের কথা বলা হলো, সেই নোটিশ দিতে গেলে কোর্টকে আগে একটা ফিক্স a date of appearance of the parties in the court which the plaintiff is proposed to be presented. কোর্ট যে কোর্টে প্লেইনটা প্রেজেন্ট করতে চাইছে সেই কোর্টে একটা হিয়ারিংয়ের ডেট ফিক্স আপ করতে পারে, গিভ দ্য প্লেইন্টিফ অ্যান্ড টু দ্য ডিফেন্ডেন্ট নোটিস অফ সাচ ডেট অফ অ্যাপিয়ারেন্স। ডিফেন্ডেন্ট এবং প্লেইন্টিফকে সেই ডেট অফ অ্যাপিয়ারেন্সের নোটিস দিতে পারে। When the notice of the date of appearance is given under sub-rule A, it shall not be necessary for the court in which the plaintiff summons for appearance in the suit unless the court for reason be recorded otherwise direct. Court যদি কাউকে সামন করে, it shall not be necessary, এটা প্রয়োজন না কোর্টের জন্য, in which the plaintiff summons for appearance in the suit, যাকে মামলায় সামন করা হচ্ছে যদি না কোর্ট মনে করে ফর রিজন টু বি অর্ডার্ড আদারওয়াইজ ডাইরেক্ট, তাকে ডাকার কোনো প্রয়োজন নেই যদি না কোর্ট মনে করে যে হ্যাঁ এদের ডাকার প্রয়োজন আছে। মানে প্লেইন্টিফ যে চাইছে যে আমি যে কোর্টে মামলাটা ফাইল করতে যাচ্ছি নতুন কোর্টে আফটার রিটার্ন, সেই কোর্টে আমাদের দুজনকে ডেকে একটা হিয়ারিং দেওয়া হোক ফার্স্ট, যে এখানে ফাইল করছে, দুজনের নোটিশে থাকুক এবং তারপরে মামলাটা তার প্রসিডিওর শুরু হবে। কোর্ট যদি মনে করে এই ধরনের নোটিশের দরকার আছে তবেই নোটিশ দেবে, আদারওয়াইজ নোটিশের কোনো প্রয়োজন নেই। এরপরে আসছে রিটার্নিংয়ের ব্যাপার হয়ে গেল। এরপরে আসছে 10B1, where on an appeal against an order for the return of the plaint, the court hearing the appeal confirms such order. The court of appeal may, if the plaintiff by an application so desires, while returning the plaint, direct the plaintiff to file the plaint subject to Limitation Act subject to Limitation Act in the court in which the suit should have been instituted. যে কোর্টে মামলাটা রিটার্ন করা হচ্ছে, মানে কোর্ট রিটার্ন করলো নির্দিষ্ট কারণে, সেই রিটার্নের এগেনস্টে অ্যাপিল হলো যে না মামলাটা তোমাকেই শুনতে হবে, রিটার্ন করা ঠিক হচ্ছে না। যদি অ্যাপিল হয় তখন কোর্ট একটা ডেট ফিক্স আপ করতে পারে যে লিমিটেশন অ্যাক্টের ডেটকে এক্সটেন্ড করবে। ধরা যাক একটা মামলা 1 মাসের মধ্যে করতে হবে, প্রথম কোর্টে মামলাটা ফাইল হলো 28 দিনের মাথায়,
কোর্ট সেটা 30 দিন পার করে সেটাকে রিটার্ন করবে বলে ঠিক করবে। তাহলে কোর্টকে জানাতে হবে যে লিমিটেশন একটা যে ফিক্সড ডেট আছে তার মধ্যেই ওর প্রথম ফাইলটা করেছিল, ন্যাচারালি তার লিমিটেশনটাকে খণ্ডন করা উচিত। বুঝছি ব্যাপার? দ্য ডাইরেকশন মেড বাই দ্য কোর্ট আন্ডার সাব রুল শ্যাল বি উইদাউট এনি প্রেজুডিস টু দ্য রাইটস অফ দ্য পার্টিস। তাদের রাইটসের উপর এটা কোনো বিষয় নয়, মানে ওকে যে মামলাটা ফাইল করার জন্য অধিকার দেওয়া হলো লিমিটেশনটা খণ্ডন করে, তার মানে যে ওর অধিকার জন্মে গেল মামলাটায় যে ও মামলাটা করতে পারবে বা ও হি ইজ কম্পিটেন্ট পার্টি বা তার রাইটটা ঠিকঠাক আছে, এটার কোনো মানে নেই। এটা জাস্ট রিটার্নিংয়ের বিষয়। নেক্সট ইজ রিজেকশন। রিটার্ন আর রিজেকশনের মধ্যে ডিফারেন্স আছে। রিজেকশন হচ্ছে মামলাটায় কোনো প্লেন্টিফ যা বলছে সেটা মানে হয় না, সেটা প্লেন্টিফ প্রাইমারি ফেসি কেসটাই তৈরি করতে পারে বলে চাইলে রিজেক্ট হবে। আর রিটার্ন মানে হচ্ছে আমার কোর্টে এটা ফাইল করা যাবে না, আমার শুনানি এখতিয়ার নেই, না চাইলে অন্য কোনো কোর্টে তুমি যাও, অন্য জায়গায় গিয়ে ফাইল করো। রিটার্ন করা মানে কিন্তু মামলাটা বেবুনিয়াদ বা মামলাটা প্লেন্টিফের কিছু ঠিকঠাক বক্তব্য তৈরি হয়নি এটা বলা হচ্ছে না। আর রিজেকশন মানে কিন্তু মামলাটাকেই খারিজ করে দেওয়া। কোথায় কোথায় রিজেকশন হতে পারে? যেখানে কোনো কজ অফ অ্যাকশান নেই, কোর্ট কোনো ডিটেইলড বা এক্স্যাক্ট কজ অফ অ্যাকশান খুঁজে পাচ্ছে, একটা মিনিংফুল অ্যান্ড নট ফর্মাল cause of action should be there. Where the relief claimed is undervalued. Undervalued মানে যে রিলিফটা চাওয়া হচ্ছে, একজন 1 লাখ টাকা ক্লেম করছে অথচ মামলার ভ্যালু দেখাচ্ছে 1000 টাকা, ফলে মামলাটাকে আন্ডারভ্যালুড দেখানো হচ্ছে, মানে যত টাকার মামলা হওয়া উচিত তত টাকা না করে কম দামের মামলাটা দেখানো হচ্ছে। ফলে কেন দেখানো হচ্ছে? স্ট্যাম্প ডিউটি কম দেবে। যদি আন্ডারভ্যালুড হয়, দ্যাট ইজ এ গ্রাউন্ড ফর রিজেকশন অফ দ্য প্লেট, where it is insufficiently stamped। একই ব্যাপার, আন্ডার ভ্যালুড হলে তবেই ইনসাফিসিয়েন্টলি স্ট্যাম্পড হবে। আবার হয়তো ভ্যালু ঠিকঠাকই ধরেছে কিন্তু স্ট্যাম্পটা দেয়নি, ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প দিয়েছে, সেক্ষেত্রেও রিজেকশন হবে। কিন্তু কোর্টের কাছে পারমিশন চাওয়া যায় যে আমি একটা নমিনাল স্ট্যাম্প দিয়ে মামলাটা শুরু করলাম, ধর 10,000 টাকা স্ট্যাম্প দিতে হবে, আপাতত সে 1000 টাকার 500 টাকা স্ট্যাম্প দিয়ে শুরু করলো, আমি পরে অর্ডার যখন হবে তখন আমি পুরো স্ট্যাম্পটা ডিউটিটা দিয়ে দেবো। এইভাবে কোর্ট যদি রাজি হয়, কনভিন্সড হয় এই পদ্ধতিতে, তাহলে কোর্টের ডিসক্রিশনে অল্প স্ট্যাম্প ডিউটি দিয়েও কিন্তু মামলা করা যায়। আদারওয়াইজ যদি আন্ডারস্ট্যাম্প থাকে মামলা, তাহলেও কিন্তু মামলা রিজেক্ট হতে পারে, প্লেন্ট রিজেক্ট হতে পারে। স্ট্যাম্প মানে বোঝা গেল যে কোর্ট থেকে কোর্ট ফি স্ট্যাম্প কিনতে পাওয়া যায়, এবং স্ট্যাম্পের মতো সেটা কিনে এনে ওই প্লেটে লাগিয়ে দিতে পারে। এখন কোর্ট থেকে যখন আমি কিনে দিচ্ছি ওই স্ট্যাম্পটা, তখনই আমি গভর্নমেন্টকে টাকাটা দিচ্ছি, আমার মামলার ভ্যালু শুধু নির্ভর করে। হোয়ার দ্য স্যুট অ্যাপিয়ার্স টু বি বার্ড বাই এনি ল। কোনো পার্টিকুলার আইন যদি মামলাটাকে বার করে, ধরা যাক কেউ একজন যে দ্য পার্সন who is a murderer cannot claim any benefit out of it, succession যে বেসিক প্রিন্সিপাল, সেই যদি মামলা করে, মানে সাকসেশন একটা এই মামলা করতে বারণ করা আছে, ফলে যে মার্ডার করেছে সে সেই উইলের আর প্রোভেটটা ফাইল করতে পারবে না। এই ধরনের কোনো বিষয় যদি থাকে, কোনো পার্টিকুলার অ্যাক্ট যদি কাউকে বার্ড করে টু ফাইল এ স্যুট, টু ফাইল দ্য প্লেন্ট, দেন কোর্ট মে রিজেক্ট such plaint. Rule 12 procedure on rejection. While a plaint is rejected by the court, the judge will pass the order to that effect and will record the reason for it. যদি কোনো জাজ মনে করে, কোর্ট মনে করে যে প্লেন্টটা রিজেক্ট হওয়া উচিত, জাজ তখন রিজেকশনের অর্ডার লিখবে এবং তার পেছনে কী কারণ আছে, কেন তিনি রিজেক্ট করুন সেটা তাকে পরিষ্কার করে বলতে হবে। এফেক্ট অফ রিজেকশন। Effect of rejection: once a plaint is rejected, the person cannot file another suit on the same ground between the same person. XY against কোনো একটা গ্রাউন্ডে প্লেন্ট ফাইল করেছে, কিছু তার ক্লেম আছে, প্লেন্টটা রিজেক্ট হলো যে কোনো কারণ, আমি যে কারণগুলো বললাম, আন্ডারস্ট্যান্ড, আন্ডার ভ্যালুড বা উইদাউট প্রাইমারি ফেসি কজ অফ অ্যাকশন, যাই বলা যায়, যে কোনো কারণেই হোক রিজেক্ট হওয়ার পরে কিন্তু XY বিরুদ্ধে সেম গ্রাউন্ডে আরেকবার মামলা করতে পারবে, কারণ রিজেকশন ইজ এ ফাইনাল অর্ডার বলে ধরে নেয়।
সেই জন্য effect of rejection is that a rejection is treated as an order of the court. Any order of rejection is therefore is called a decree, not an order. Decree আর অর্ডারের মধ্যে পার্থক্যটা আমরা পরে ক্লাসে করবো, তখন বোঝা যাবে। ডিক্রি যা সেটাই কিন্তু অর্ডার না, অর্ডার আর ডিক্রির মধ্যে পার্থক্য আছে। তাহলে এই হচ্ছে কন্টেন্টস অফ টেন্ট and different rules, regulations, etc. regarding paint. Thank you.